অবস্থা? সবাই কি কথা আমার ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? কি অবস্থা সবার? সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা কমেন্ট করেন। ক্লিয়ার না? সবাই ক্লিয়ার স্যার? স্যার ওকে, নাইস। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমাদের আজকে আমরা ঘনজ্যামিতির দ্বিতীয় পার্ট করতেছি। প্রথম পার্টে আমরা চমৎকার কিছু কোশ্চেন করেছিলাম। কোশ্চেনগুলো আমি একটা জিনিস দেখি, সলিড জিওমেট্রি না? আচ্ছা ওকে, আচ্ছা গতদিন আমরা আয়তাকার ঘনবস্তু এবং হচ্ছে গতকালকে আর কি আমরা ঘনক নিয়ে পড়েছিলাম, এই দুটো জিনিস নিয়ে পড়েছিলাম। আজকে আমার কথা ছিল আজকে আমরা গোলক টোলক নিয়ে পড়বো, তাই না? গোলক টোলক নিয়ে পড়বো, তো এই জিনিসটা আমরা পড়বো। তো ঠিক আছে, আমরা গোলকের কথা, আচ্ছা বাংলা আর ইংলিশের কোর্সে নিয়ে আপনাদের ওই যে আমি কয়েকটা জিনিস একটু বলে রাখি শুরুতে, ক্লাসটা শুরু করার আগে, যে এক নম্বর কথা হচ্ছে আমাদের বাংলা, ইংরেজি এবং জিকে কোর্স, বাংলা, ইংলিশ আর জিকে, এই কোর্সগুলোর জন্য আমরা বসেছি। জিকে কোর্সে আমাদের ফাতিন স্যার থাকবে, ইংলিশ কোর্সে আমাদের ইয়াসিন স্যার থাকবে, আর বাংলা কোর্সের জন্য আমরা একটা বেস্ট টিচার খুঁজতেছি, মানে এখন পর্যন্ত পাই নাই। তবে এই দুইটা কোর্স নিয়ে আমরা মানে এই কিছুদিনের মধ্যেই আমরা কথাগুলো বলবো। তো একটু ওয়েট করতে হবে, আর একটু ওয়েট করতে হবে, কারণ আমাদের ম্যাটেরিয়ালগুলো আমরা গুছাচ্ছি, ম্যাটেরিয়ালগুলো গুছিয়ে আমি কোর্স দিয়ে দিব, কোর্সটার কথা বলে দিব, ঠিক আছে? ওকে, সবাই যদি রেডি হয়ে থাকি, রেডি কথাটা বলে দেন, আমরা স্টার্ট করি। আমাদের আজকে আমরা শুরু করতেছি যেটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি শুরু করব, যে জিনিসটা সেটা হচ্ছে যে ঘনজ্যামিতির অনেকগুলা পার্ট আছে আরো। যেমন একটা পার্টকে আমরা যেমন বলতে পারি, আচ্ছা করি এটা, একটা পার্টকে আমরা বলতে পারি হচ্ছে গোলক হচ্ছে একটা পার্ট, ঠিক আছে? তো আরেকটা পার্ট হচ্ছে আমাদের সিলিন্ডার, একটা পার্ট সিলিন্ডার, একটা পার্ট, আরেকটা পার্ট হচ্ছে কোণক, একটা পার্ট কোণক একটা পার্ট। সিলিন্ডারের আরেকটা নাম হচ্ছে বেলন, আর কোণকের আরেকটা নাম হচ্ছে চোঙ। তো এই জিনিসগুলো নিয়ে আমরা একটু পড়ব। প্রথম কথা হচ্ছে একটা গোলক যদি থাকে, গোলক জিনিসটা কি? যেমন আমরা বলতে পারি গোলক হচ্ছে একটা ফুটবল, এরকম কিছু যদি একটা থাকে, তো এই জিনিসটার আপনাকে অ্যাকচুয়ালি একটা ফুটবল বা গোলকের কথা যদি আমরা চিন্তা করি,
মনে করেন এই একটা ফুটবল আছে, ধরলাম এটা একটা ফুটবল। তো এই ফুটবলটার একটা আয়তন থাকে। তো এই ফুটবলটার যদি আমি মনে করি এই ফুটবলটার যদি ব্যাসার্ধ আর হয়ে থাকে, ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে মানে যে কোনো একটা গোলকের যদি ব্যাসার্ধ আর হয়, কি হয়? ব্যাসার্ধ আর হয়। তাহলে সেক্ষেত্রে এই গোলকটার দুইটা জিনিস আমাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে গোলকটার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, পুরা পৃষ্ঠটা যে আছে, সমগ্র যে পৃষ্ঠ আছে, সেই সমগ্র পৃষ্ঠ যে আছে, সেই সমগ্র পৃষ্ঠের যে ক্ষেত্রফলটা, এইটা আমাকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের একটা গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। সেকেন্ড আরেকটা জিনিস মনে রাখতে হবে, একটা গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। মুখস্থ, কিছুই করার নাই, এখানে কিছুই করার নাই। একটা গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, মুখস্থ করা লাগবে 4/3 পাই আর কিউব। তাহলে এই দুটা জিনিস আমরা গোলকের সম্পর্কে, এই দুটা জিনিস আমরা মনে রাখবো। গোলক জিনিসটা যদি দেওয়া থাকে, তার যদি ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে ব্যাসার্ধ যদি দেওয়া থাকে, তাহলে জাস্ট আমরা 4/3 পাই আর কিউব আমরা পাবো হচ্ছে আয়তন, আর 4 পাই আর স্কোয়ার পাবো হচ্ছে আমরা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। যেমন ডিরেক্টলি এটা বিভিন্ন সময় কোশ্চেন পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায় আসে। কি পরীক্ষা আসছে? একটা গোলকের যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে উহার আয়তন কিসের সমান? এটার অ্যান্সার হবে 4/3 পাই আর কিউবের সমান। তার মানে এটার অ্যান্সার কি হবে? 4/3 পাই আর কিউবের সমান। 4/3 পাই আর কিউব, এই আয়তনকে যদি ভি দ্বারা প্রকাশ করি, তাহলে ভি ইকুয়াল হচ্ছে 4/3 পাই আর কিউব। 4/3, 4 উপরে নিচে 3, পাই এর পরে আর কিউব থাকবে। এটাই ক নাম্বারটা অ্যান্সার। এখানে 3/4 দেওয়া আছে, তার মানে হবে না। 4/3, 4 উপরে, কিন্তু 4/3 এটা পাই কিউব দেওয়া আছে, হবে আর কিউব, পাই আর কিউব। এখানেও পাই কিউব দেওয়া আছে, এগুলো হবে না। 4/3 পাই আর কিউব, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্ক দিয়ে আপনার আসতে পারে যে 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলকের আয়তন কত হবে। তাহলে সেন্টিমিটার যেহেতু দেওয়া আছে, আয়তন হবে সেন্টিমিটার কিউব। এই যে সেন্টিমিটার কিউব, আয়তন সবগুলোতে সেন্টিমিটার কিউব দেওয়া আছে। তাহলে আমরা একটু দেখি, যেহেতু আমাদের আয়তনের সূত্র, আয়তন মানে ভিতে ভলিউম বা আয়তন, আয়তনের সূত্র কি বলেছি? যে 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই এর মান তো পাই রেখে দিছি, কারণ পাই দিয়েই আছে অ্যান্সারটা। আর এর মান হচ্ছে 1 এর উপর কিউব। তার মানে কি আসতেছে? 4/3 1 এর উপর কিউব করলে 1 3 বার গুণ করলে তো 1ই হয়। তার মানে 4/3 পাই, এই যে 4/3 পাই সেন্টিমিটার কিউব, 4/3 পাই সেন্টিমিটার কিউব। একক হবে 4/3 পাই সেন্টিমিটার কিউব। 4/3 পাই কি হবে? সেন্টিমিটার কিউব। বি নাম্বারটা রাইট, এর অ্যান্সারটা হবে বি নাম্বারটা, তাই না? এটা হচ্ছে আয়তন। আয়তন বা ভলিউম। আয়তন ইংরেজি হচ্ছে ভলিউম, ভি ফর ভলিউম। আচ্ছা, যেমন এখানে বলা হয়েছে একটি ফুটবলের ব্যাস বলছে হচ্ছে 10। তাহলে ব্যাস যদি 10 হয়, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কমা আর সমান হচ্ছে 10 এর অর্ধেক, মানে 5 ইঞ্চ হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ হলে আয়তন কত? তাহলে আয়তন ভি সমান কি? 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই মানে হচ্ছে 22/7 আর কিউব। আর মানে কত? আর মানে 5, তার মানে 5 এর উপরে কিউব। তার মানে অ্যাকচুয়ালি আমাদের মান কত আসে? 4/3 ইন্টু 22/7 ইন্টু, যদি 5 এর উপরে কিউব দেই, আর এর মান তো 5, আর এর মান কত? 5। তাহলে 5 এর উপর কিউব দিলে কি? 5 5 25, 5 25 125 হয়, 125 হয়, তাই না? তাহলে এইটা গুণ করলে যত আসবে সেটা হবে অ্যান্সার। এখানে একটা জিনিস দেখেন, এখানে অঙ্ক, এই অ্যান্সারগুলো অনেক মানে অনেক দূরে অ্যান্সার। তাই আপনাদেরকে অ্যাপ্রক্সিমেট, মানে আপনি একটু চিন্তা করতে পারেন অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসলে এটার কত হইতে পারে, মানে কাছাকাছি ভ্যালু কত হইতে পারে, কাছাকাছি ভ্যালু। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি যদি এইভাবে করে চিন্তা করি যে, কারণ আমি হুবহু গুণ না করি, কারণ উপরের গুলা গুণ করলাম, নিচের গুলা গুণ করে ভাগ করে দিলাম, সেটা না করে আমরা একটু বুদ্ধি খাটাই।
যদি আমি চিন্তা করি 22কে 7 দিয়ে ভাগ করলে, হ্যাঁ আমরা যদি এইভাবে চিন্তা করি যে এটা তো 3.1416 আসে, 3.1416, এই 3 আর এই 3 কাটা ধরলাম, মানে এটা 1 পয়েন্ট সামথিং হবে। তার মানে 4 গুণন 125-এর একটু বেশি হবে, 4 গুণন 100, কারণ এটা তো 1 এর চেয়ে একটু বেশি। তার মানে 4 গুণন 125, 4কে 125 দ্বারা গুণ করলে কত আসে? 125-এর দ্বিগুণ হচ্ছে 250, 250-এর দ্বিগুণ হচ্ছে 500, তার 500-র একটু বেশি, 500-র একটু বেশি অ্যান্সার আছে 523। তার মানে এটার অ্যান্সার হবে 523 ঘন সেন্টিমিটার। কারণ আর বাকিগুলা 300 এটা তো অনেক কম, 31 তো অনেক কম, 78ও অনেক কম। তার মানে এখানে একটাই অপশন আছে যেটা হওয়ার মতো। মানে কথাটা বুঝেন নাই মনে হয়। মানে এটা কিন্তু বুদ্ধি খাটায় অ্যান্সার করা যায় যে 4/3 22/7 ইন্টু হচ্ছে 5-এর উপর কিউব মানে 125। বুদ্ধি খাটায় অ্যান্সার করব, আমি পুরাটা গুণ করব না, গুণ না করে আমি বুদ্ধি খাটায় একটু কাটাকাটি করব। কিরকম? যে 7 আর 22, 3 সাথে তো 21, 3 পয়েন্ট সামথিং, 3 পয়েন্ট সামথিং, 3 সাথে তো 21, এখানে আছে 22, 3 আর 3 কাটা গেল 1, তাহলে 4 গুণন 125-এর একটু বেশি, 4 গুণন 125 করলে 500 আসে, 500 হচ্ছে একটু বেশি, 500 হচ্ছে একটু বেশি মানে 523। কথা কি বুঝা গেছে? বুঝতে পেরেছি? এইভাবে করে কিন্তু চিন্তা করতে হয়। ওকে, এখন আরেকটা বুদ্ধি আছে। এই অঙ্কের ক্ষেত্রে এই প্যারাটাও নাই আসলে, এই অঙ্কের ক্ষেত্রে স্পেসিফিক ভাবে এই প্যারাটাও নাই যে আপনাকে পুরো অঙ্কটা করা লাগবে। কেন করা লাগবে না বলেন তো? কারণ এখানে দেখেন আয়তন চাইছে, আয়তনের একক কি বর্গ সেমি হইতে পারে, বর্গ ইঞ্চ কি হইতে পারে কিনা? অ্যান্সার হচ্ছে না, বর্গ একটা তো এগুলা হইতে পারে না, একটাতেই আছে ঘন, তার মানে সেটাই হবে অ্যান্সার। ঘন আছে একটাতেই, ঘন আছে কয়টাতে বলেন তো? একটাতে। তার কারণ আয়তন তো, আয়তন হইলে ঘন, আর যদি ক্ষেত্রফল হইতো তাহলে বর্গ, ক্ষেত্রফল হইলে কি হইতো? বর্গ। তার মানে আমাদের অ্যাকচুয়ালি আমাদের এটার অ্যান্সার কিন্তু হবে ঘন ইঞ্চ। তাহলে এগুলো একটু চিন্তা করা, তাই না? এগুলো চিন্তা করলে পরীক্ষার হলে আরে ধুমধাম করে অ্যান্সার করা যাবে। সবাই বুঝেছেন? ক্লিয়ার? আচ্ছা, এখন একটা জিনিস আমি বলি, দেখেন ভালো করে মনোযোগ দেন। মনে করেন দুইটা আলাদা আলাদা গোলক আছে, দুইটা আলাদা আলাদা গোলক যে আছে, এই গোলকটার একটার ব্যাসার্ধ মনে করেন R1, আরেকটা গোলকের ব্যাসার্ধ মনে করেন আপনার R2, ঠিক আছে? তাহলে এই দুইটা গোলকের ব্যাসার্ধের অনুপাত কত? R1 অনুপাত কি R2? এটা কিসের অনুপাত? কিসের অনুপাত আমি বললাম? এটা হচ্ছে ব্যাসার্ধের অনুপাত, এটা হচ্ছে ব্যাসার্ধের অনুপাত। তাহলে এইখান থেকে আমি আর দুটা জিনিস আমি বলতে চাই। একটা হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত দিলে কি হবে, আর একটা হচ্ছে আয়তনের অনুপাত দিলে কি হবে বলেন তো? ক্ষেত্রফলে কি আসে? স্কয়ার আসে। তাই যদি আমাকে ক্ষেত্রফলের অনুপাত করতে বলে তাহলে R1 স্কয়ার অনুপাত হবে R2 স্কয়ার। যদি আমাকে আয়তনের অনুপাত করতে বলে তাহলে R1 এর কিউব অনুপাত হবে R2 এর কিউব। কথা কি বুঝছি কি বুঝি নাই? কথা কি বুঝলাম? কথার অর্থ হচ্ছে এরকম, মনে করেন যে আমার বলা হইল যে দুইটা বৃত্তের ব্যাসার্ধের যে অনুপাতটা আছে, ব্যাসার্ধ অবলিক ব্যাস, এইটার অনুপাত, ব্যাসের অনুপাত ধরলাম, আমি বললাম যে 2:5, 2:5, মানে দুইটা আলাদা আলাদা, মানে দুইটা আলাদা আলাদা গোলক আছে, সেই গোলক দুইটার ব্যাসার্ধ বা ব্যাস একটা দিক ধরলাম, ব্যাসার্ধের অনুপাত বললাম, ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 2:5। এখন আমাকে যদি কোশ্চেন করে তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত, ক্ষেত্রফলের অনুপাত কত, তাহলে দিব 2 এর উপর স্কয়ার অনুপাত 5 এর উপর স্কয়ার। তার মানে 2 এর উপর স্কয়ার মানে 4, 5 এর উপর স্কয়ার মানে কত? 25। তার মানে 4:25 হবে। আমাকে যদি জিজ্ঞেস করে যে তাদের আয়তনের অনুপাত কত, তাদের কিসের অনুপাত? আয়তনের অনুপাত কত, তাহলে 2 এর উপরে কিউব অনুপাত দিব 5 এর উপরে কিউব, 2 এর উপর কিউব দিলে 8, 5 এর উপর কিউব দিলে হবে 125। ক্লিয়ার? বুঝেছি? এটা কি বুঝলাম? ক্লিয়ার হয়েছে? পারবো? বুঝতে পারছি সবাই? তাহলে ব্যাসার্ধের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত, আয়তনের অনুপাত সবাই বুঝেছি? ক্লিয়ার হয়েছে? তাহলে বলেন, এখন আমাকে যদি বলে দুটি গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত,
কিসের অনুপাত দেওয়া আছে? আয়তন। দেখেন আয়তন অনুপাত কত দেওয়া আছে? 8:27। আচ্ছা, এখন আমাকে বলতে হবে আগে, যদি আয়তনের অনুপাত দেওয়া থাকে তাহলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে? দেখেন ব্যাসার্ধের অনুপাতের কিউব করলে আয়তনের অনুপাত পাওয়া যায়। দেখেন ব্যাসার্ধের অনুপাত যখন ব্যাসার্ধের অনুপাত 2 থাকলে তার কিউব করলে আসে 8, 2 গুণন 2 গুণন 2, আর 5 গুণন 5 গুণন 5 মানে 125 আসে কিউবের অনুপাত। তার মানে এমন একটা সংখ্যা লাগবে যার কিউব করলে আমার 8 আসছে, যার কিউব করলে 125 আসছে, তাহলে আমি ব্যাসার্ধের অনুপাত পাবো। যেমন এখানে কিউব করলে আমার কার কিউব করলে 8 আসে? আমরা জানি 2 এর কিউব করলে 8 আসে, তার ব্যাসার্ধের অনুপাত এখানে হবে 2। কার কিউব করলে 27 আসে? 3 গুণন 3 গুণন 3, তাহলে 3 এর কিউব করলে 27 আসে। তার মানে এখানে অনুপাত হবে, ব্যাসার্ধের অনুপাত হবে 2:3। তার মানে 2:3 যদি হয়, 2:3 যদি হয়, তাহলে 2 এর কিউব করলে 8, 3 এর কিউব করলে 27, এটাই হবে আয়তনের অনুপাত। তাহলে তার মানে আগে আমরা ব্যাসার্ধের অনুপাত বের করে ফেললাম। আমার যদি ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকতো তাহলে আয়তনের অনুপাত এইভাবে বের করতাম যে 2 এর কিউব মানে 8, 3 এর কিউব মানে 27। কিন্তু আমার তো ব্যাসার্ধ চাই নাই, আমার চাইছে কিসে? ক্ষেত্রফল। ক্ষেত্রফল আমরা ব্যাসার্ধ থেকে জানি কিভাবে বের করি? ক্ষেত্রফল স্কোয়ার করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাই। তাহলে 2 এর স্কোয়ার অনুপাত কি হবে? 3 এর উপর স্কোয়ার। 2 এর স্কোয়ার মানে 4, 3 এর স্কোয়ার মানে কি? 3 3 9। তার মানে আমাদের অ্যান্সার কত হবে? 4:9। ক্লিয়ার কি ক্লিয়ার না? সবাই কি বুঝেছি? সবাই কি বুঝলাম? মানে 2:3টা কার অনুপাত? এটা হচ্ছে ব্যাসার্ধের অনুপাত। কিন্তু আমার চাইছে কিসের অনুপাত? ক্ষেত্রফলের অনুপাত। ক্ষেত্রফল মানে কি? 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, তাহলে 4:9 হবে। রাইট? ক্লিয়ার? বুঝেছি? পারবো? বলেন এটা। এবার দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 3:2, তাদের আয়তনের অনুপাত কত? তাহলে যেটা ব্যাসার্ধের অনুপাত 3:2 দেওয়া আছে, ব্যাসার্ধ 3:2, ব্যাসার্ধ 3:2, তাদের কিসের অনুপাত? আয়তন। আয়তন করলে কি হবে? কিউব হবে। 3 এর উপরে কিউব অনুপাত 2 এর উপরে কিউব। 3 এর উপর কিউব মানে কি? 27। 2 এর উপর কিউব মানে কি? 2 গুণন 2 গুণন 2 মানে 8, তবে 27:8 হবে, তাই না? ক্লিয়ার হয়েছে? ধুমধাম? পারবো? ঠিক আছে। আচ্ছা, এইবার চলে আসেন, পরের প্রশ্নে। পরের প্রশ্নটার নামটা আগে লিখি। পরের প্রশ্নটার নামটা হচ্ছে অ্যাকচুয়ালি সিলিন্ডার। সিলিন্ডারকে অনেক সময় সমবৃত্তভৌমিক সিলিন্ডার বলে, কারণ সিলিন্ডার জিনিসটা হচ্ছে এরকম। মনে করেন এটা আছে, ডুসুম, এটা সেই সিলিন্ডার। এটা দুই পাশে দুইটা বৃত্ত আছে এরকম সোজা। এটাকে আমরা কি বলি? সিলিন্ডার। সিলিন্ডারের আরেকটা নাম হচ্ছে কি? আরেকটা নাম হচ্ছে আমাদের বেলন। সিলিন্ডারের আরেকটা নাম হচ্ছে বেলন। এইটা সম্পর্কে অনেকগুলা জিনিস জানতে হয়, অনেকগুলা জিনিস আলাদা করে জানতে হয়। বলে রাখি কি কি জিনিস আসলে জানতে হয়। এখানে মূলত কয়েকটা জিনিস আছে। 1 নম্বর কথা হচ্ছে একটা সিলিন্ডারের মধ্যে প্রথম যেটা জানতে হবে, একটা সিলিন্ডারের আয়তন জানতে হয়। এই সিলিন্ডারটার আয়তন, আচ্ছা আয়তন কিভাবে করে ডিটারমিন করা হয়? এইখানে নিচে একটা বৃত্ত আছে, যে বৃত্তটার ব্যাসার্ধ মনে করেন আর। এই বৃত্তটা মনে করেন একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের যে বৃত্তটা আছে, বৃত্তটার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তটার ক্ষেত্রফল হবে হচ্ছে πr²। একটা গ্লাসের মনে করেন এমন একটা গ্লাস আছে একবারে সোজা, সব জায়গায় সমান আছে, πr²। এটার যদি উচ্চতা হয় h,
তাহলে এটার উচ্চতাটা যদি এইচ হয় তাহলে এইখানকার ক্ষেত্রফল তো পাই আর স্কয়ার। এটা কোন কত উচ্চতা পর্যন্ত আছে? অ্যান্সার হচ্ছে এটার উচ্চতা আছে হচ্ছে এইচ উচ্চতা পর্যন্ত। সেই জন্য এই পাই আর স্কয়ার, এখানেও কিন্তু ক্ষেত্রফল পাই আর স্কয়ারই। এটা যদি আর হয় তাহলে পাই আর স্কয়ার, তাহলে ক্ষেত্রফল পাই আর স্কয়ার এইচ উচ্চতা ব্যাপী আছে। তাই ক্ষেত্রফলকে আমি উচ্চতা দিয়ে গুণ করলে আয়তন পেয়ে যাব। ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার আর তার সাথে যে উচ্চতা আছে এইচ, তার মানে পাই আর স্কয়ার এইচ হচ্ছে একটা সিলিন্ডারের আয়তন। একটা সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ। এখানকার এই যে বৃত্ত যে আছে, এই যে দুই পাশে দুইটা যে বৃত্ত আছে, এইটা এই দুইটা বৃত্তের দুই বৃত্তের যে ক্ষেত্রফল আছে, দুটি বৃত্তের ক্ষেত্রফল, এখানে দুটি বৃত্তের ক্ষেত্রফল এই সিলিন্ডারের মধ্যে ক্ষেত্রফল আমরা বলতে পারি যে একটা পাই আর স্কয়ার এবং আরেকটাও পাই আর স্কয়ার। এটারও ক্ষেত্রফল পাই আর স্কয়ার, এটারও ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তাহলে হবে 2 পাই আর স্কয়ার। এখানে আরো একটা জিনিস আছে, আরেকটা জিনিস হচ্ছে এটা যে বাঁকা তল আছে, মানে এই যে এই তলটা এই যে এইভাবে করে, এই যে একটা গ্লাসের যে জায়গায় আমরা হাত দিয়ে পানি খাই, যে জায়গায় দিয়ে হাত দিয়ে ধরি, যে বাঁকা তল আছে এটাকে বলে বক্রতল। এটাকে বলি আমরা হচ্ছে বক্রতল। এই বক্রতলের যে ক্ষেত্রফল, এই বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ এটা বের করে। এটার পরিধি যদি 2 পাই আর হয় তা এটা এইচ ব্যাপী থাকে, তাই পরিধিটা 2 পাই আর হইলে এটা এইচ ব্যাপী থাকলে 2 পাই আর এইচ হচ্ছে ক্ষেত্রফল। এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি সমগ্র তলের ক্ষেত্রফল পাই। সমগ্র তলের ক্ষেত্রফল মানে পুরা তলটা মিলে মোট কতগুলো তল আছে, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল অ্যাকচুয়ালি দাঁড়ায় হচ্ছে 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর এইচ, মানে এই দুটার যোগফল। অ্যাকচুয়ালি এই দুটার হচ্ছে যোগফল, এইটা এবং এইটার যোগফল। এই দুটার যোগ করলে অ্যাকচুয়ালি আমরা এই জিনিসটা পাবো। তো সেইটা যোগ করলে যেটা হয় 2 পাই আর, যদি আমরা এখান থেকে কমন নেই তাহলে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ আসে। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে একটা সিলিন্ডারের ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদেরকে আসলে জানতে হয়। একটা সিলিন্ডারের আয়তন হচ্ছে 4 পাই আর স্কয়ার এইচ। এইটার যে দুইটা বৃত্ত আছে, এখানে একটা বৃত্ত আছে, এখানে একটা বৃত্ত আছে, এদের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার, মানে 2 পাই আর স্কয়ার। যেটা বাঁকা অংশ আছে, এই যে যেই জায়গায় আমরা গ্লাসটা ধরি মনে করেন, সেইটা অংশের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। তার মানে সমগ্র তল হয় 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর এইচ, মানে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ এটা হয়। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমাদেরকে সিলিন্ডারের ক্ষেত্রে জানতে হয়। তো সিলিন্ডারে দেখি ডিরেক্টলি সূত্রই চলে আসে। সমবৃত্তভূমিক সিলিন্ডারের মানে দুই পাশে যে বৃত্তগুলো, এগুলো যদি সমান হয়, তাদের ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? একটু আগেই আমরা ডিরেক্ট সূত্র কি পড়লাম? সূত্র পড়লাম হচ্ছে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। ওই যে 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর এইচ, তাহলে আসলো 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এটাই আপনার আসলে সূত্র, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফলের সূত্র, সমগ্র তলের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। ঠিক আছে? মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে, দেখেন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে, কি আসছে? একটা কুয়া কি টাইপের হয়? একটা কুয়া কি টাইপের হয়? কুয়া হয় সিলিন্ডার আকৃতির। এটা একটা কুয়া মনে করেন, তাই না? এটা একটা কুয়াটা কি টাইপের হয়? সিলিন্ডার আকৃতির হবে। আচ্ছা ঠিক আছে, হোক, একটু দেখি। এটা একটা কুয়া মনে করেন, এই কুয়া। আচ্ছা, এই কুয়াটার কি হয়েছে? কুয়াটার যেটা হয়েছে সেটা হচ্ছে কুয়াটার গভীরতা হচ্ছে 10। তার মানে আমরা সিলিন্ডারের যে উচ্চতাটা, সেটাকে এইচ এর মান হচ্ছে আমাদের 10 দেওয়া আছে। কুয়াটার ব্যাসার্ধ, কুয়াটার যে ব্যাসার্ধ, এই যে কুয়াটার যে ব্যাসার্ধ দেওয়া আছে সেটা বলছে 1। তার মানে আর এর মান হচ্ছে 1 মিটার। এটাও মিটার আছে, সমস্যা নাই। তার মানে মিটার কি ঘন মিটার হবে অ্যান্সারে। বলছে আয়তন কত? কুয়া মানে কি? সিলিন্ডারের আয়তনের ফর্মুলা কি? প্রথম ফর্মুলাটা কি ছিল? পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার এইচ, এই যে প্রথম ফর্মুলাটা, এই যে দেখেন, আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। এটাই সবচেয়ে বেশি কাজে লাগে, আর লাস্টেরটা, এই দুটাই মূলত বেশি কাজে লাগে, তবে সবগুলো মনে রাখলে ভালো। 2 পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই আর স্কয়ার এইচ ফর্মুলাতে আমি যদি মান এখন বসাই, পাই তো পাই, কারণ পাই এখানে সূত্রের মধ্যে দেওয়া আছে, পাই মানে অ্যান্সারের মধ্যে। আর এর মান বলছে 1, তাহলে 1 এর উপর স্কয়ার 1, আর এইচ মানে হচ্ছে 10। তাহলে 1 এর স্কয়ারে 1 আর 10 গুণ করলে কি 10 পাই হবে আমাদের অ্যান্সার। 10 পাই ঘনমিটার, যেহেতু মিটার আছে, আয়তন বের করতে বলছে মানে ঘনমিটার, তাহলে ঘনমিটার 10 পাই ঘনমিটার কি খ নম্বরে আছে।
বুঝছি কি বুঝি নাই? সবাই বুঝেছি? 10 পাই ঘনমিটার, 10 পাই ঘনমিটার, সবাই কি বুঝেছি? ক্লিয়ার? 10 পাই ঘনমিটার। আমাদের এটা চলে আসবে হচ্ছে 10 পাই ঘনমিটার, মানে পাই আর স্কোয়ার এইচ। পাই তো পাই, আর মানে যেহেতু 1 মিটার দেওয়া আছে, 1 এর উপর স্কোয়ার ইন্টু এইচ মানে 10। শেষ। একটা সিলিন্ডার, দেখেন একটা সিলিন্ডার কি বলেছে, একটা সিলিন্ডারের ব্যাসার্ধ বলছে 5, আর এর মান 5, আয়তন বলছে 150 পাই, উচ্চতা কত? তাহলে সিলিন্ডারের আয়তনের সূত্র কি? সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাই পাই আর স্কোয়ার এইচ, তার মানে কিসের কিসের মান দেওয়া আছে? আয়তন দেওয়া আছে 150 পাই, পাই তো পাই, আর এর মান কত দেওয়া আছে? 5 ইঞ্চ, তার মানে 5 এর উপর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে এইচ এর মানটা বের করতে হবে। দুই পাশের পাই দিয়ে আমরা যদি কাটাকাটি করি, দুই পাশের পাই ভ্যানিশ, তার মানে অ্যাকচুয়ালি আমাদের কি দাঁড়াইলো? এই পাশে থাকলো 150 আর এই পাশে থাকলো কি 5 এর স্কোয়ার মানে 25 এইচ। তাহলে মানে 25 এইচ এর মান যদি 150 হয়, তাহলে এই এইচ এর মান কত হবে? 150 কে আমরা কি 25 দিয়ে ভাগ করব, 150 কে 25 দিয়ে ভাগ করলে আসে 6, তার মানে এটার অ্যান্সার হবে 6 ইঞ্চ। দেখেন বুঝছেন কিনা? এর অ্যান্সার কি হবে? 6 ইঞ্চ। মানে আমাদের সিলিন্ডারের আয়তন তো পাই আর স্কোয়ার এইচ, তাহলে সেই আয়তনটা দেওয়া আছে কি 150 পাই। 150 পাই ইকুয়াল পাই আর স্কোয়ার এইচ, আর এর মান যেহেতু 5 দেওয়া আছে, এইচ এর মান বের করতে বসে, দুই পাশের পাই কেটে দিলাম, তাহলে 25 পাই, 5 এর স্কোয়ার 25 এইচ এর মান হচ্ছে 150, তাহলে এইচ এর মান হবে আমাদের 150/25 মানে হচ্ছে আমাদের 6। সবাই ক্লিয়ার? বুঝেছি? পারবো? ধুমধাম বলেন বলেন, বইলা যান, বলেন। একটি সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল, একটা সিলিন্ডারের যে ভূমি আছে, নিচের যে ভূমিটা আছে, সেটার ক্ষেত্রফল হচ্ছে 100 পাই। ভূমির ক্ষেত্রফল বলছে 100 পাই। তাহলে ভূমি মানে কি? ভূমি মানে তো ওই যে বৃত্ত, ভূমিতে তো বৃত্তই আছে, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 100 পাই। ঠিক আছে, 100 পাই। তাহলে পাই আর স্কোয়ারের মান হচ্ছে 100 পাই। মনে আছে তো? বুঝছেন তো? এই যে সিলিন্ডারের ভূমি কি নিচে না? এটাই তো ভূমি। এই পাই আর স্কোয়ারটাই যে ভূমি, এটা কোন ব্যাপী ছিল? এইচ ব্যাপী ছিল জন্য তো আয়তন পাই আর স্কোয়ার এইচ হচ্ছে। তাহলে ভূমি হচ্ছে পাই আর স্কোয়ার, সেটার মান 100 পাই। তাহলে দুই পাশে পাই আর পাই কেটে দিলাম, তাহলে আর স্কোয়ারের মান যদি 100 হয়, তাহলে আর এর মান কত হবে? 10 এর উপর স্কোয়ার মানে 100, আর এর মান কত হবে? 10। তার ব্যাসার্ধ হচ্ছে 10। সিলিন্ডারটার আয়তন বলছে, সিলিন্ডারটার আয়তন মানে ভলিউম। আয়তন কত বলছে বলেন? আয়তন কত বলছে? আয়তন বলছে হচ্ছে 900 পাই। তাহলে বলেন আয়তনের ফর্মুলা কি ছিল? আয়তনের ফর্মুলা ছিল পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল কি ছিল? 900 পাই, তাই না? কিসের মান চাইছে? এইচ এর মান চাইছে। পাই দুই পাশে কাটা, পাই দুই পাশে কেটে দিলাম। বলেন এবার কি করবেন? পাই কেটে দিলে আমাদের কি হবে? আর এর মান আমরা জানি কি জানি না? 10 জানি। তাহলে 10 এর উপর স্কোয়ার ইন্টু এইচ সমান 900। 10 এর উপর স্কোয়ার মানে 100, তাহলে 100 এইচ সমান 900। তাহলে আমরা এখান থেকে এইচ এর মান কত পাবো? 900 ভাগ হচ্ছে 100, তার মানে এইচ এর মান হচ্ছে আমাদের 9। এইচ এর মান কত? এইচ এর মান হয়ে যাবে আমাদের 9। ঠিক আছে? ওকে, এই ঘনজ্যামিতি পার্টটা মানে অনেকেই মানে এটা সম্পর্কে অনেক কম পড়ে আসে জন্য এই জিনিসগুলা একটু কম, মানে বুঝার তো কিছুই নাই এখানে, তো আলাদা করে বুঝার কিছুই নাই এখানে, আলাদা করে যা সূত্র মুখস্থ করা। সূত্র যেহেতু কম মুখস্থ আছে, তাই একবারে দেখলে না পারাটা মানে স্বাভাবিক। তাই আপনাদের কাজ হবে আমি যে সূত্রগুলো দিই সেই সূত্রগুলো মুখস্থ করে ফেলা, তাই না? এই যে এই সূত্র দিয়েছি, যেমন সিলিন্ডারের ক্ষেত্রে এই সূত্র দিচ্ছি যে আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এর মধ্যে এই বৃত্তটার ক্ষেত্রফল ছিল পাই আর স্কোয়ার, এই বৃত্তের ক্ষেত্রফল ছিল পাই আর স্কোয়ার, তাহলে এই দুটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কোয়ার। আবার এই যে
বাইরের যে মানে বক্রপৃষ্ঠের যে ক্ষেত্রফল এটা হচ্ছে 2πr/h। এই দুটো যোগ করলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2πr × r+h। মূলত আয়তনটাই বেশি আছে, πr² দিয়ে কাজ বেশি থাকে, কিন্তু অন্যান্য গুলোও আসতে পারে, তাই এগুলো শিখে রাখতে হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কোণক। কোণক নিয়ে পড়বো। এবার যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে কোণক। আপনাদের যেহেতু এটা নিয়ে আমার বলা শেষ, এবার আমরা পড়বো কোণক বা চোঙ। ওই যে আমরা যখন জন্মদিন অনেকে পালন করে, জন্মদিনের ক্যাপ পরে না, জন্মদিনের ক্যাপ অথবা তেল ঢালে যে চোঙ দেখেন না, এটাই হচ্ছে সেই কোণকটা। অথবা তাঁবু টাঙ্গায় যে সেটাই হচ্ছে কোণক। এই কোণক সম্পর্কে কি কি জিনিস জানা লাগবে সেটা আমি বলে দিচ্ছি। কোণকের ভিতরেও, কোণকের নিচের দিকে এই ভূমিতেও আছে আসলে একটা বৃত্ত, এটাও একটা বৃত্ত, এটাও একটা হচ্ছে বৃত্ত, যার ব্যাসার্ধ যদি আমি আর চিন্তা করি, তার মানে এইটারও ক্ষেত্রফল হচ্ছে πr², এটারও ক্ষেত্রফল হচ্ছে πr²। আচ্ছা, এইখানে তাহলে প্রথমে আমি যদি বলি এটা একটা কোণক, এবং সেই কোণকের প্রথম যেই জিনিস জানা লাগবে সেটা হচ্ছে আয়তন। এই আয়তনটা হচ্ছে একটা সিলিন্ডারের আয়তনের 3/1 একটা সিলিন্ডারের আয়তন যেহেতু πr²h, তাই এটাকে 3/1 হচ্ছে একটা কোণকের আয়তন। এটা কিভাবে করে হয়? এটা এইভাবে হয়। মনে করেন একটা কোণক যদি আঁকি, তাহলে এরকম সিলিন্ডার আঁকলে হয়তো এরকম, এই সিলিন্ডারের একটা অংশ, দুইটা অংশ বাদ পড়ে গেছে, একটা অংশ বাকি থাকে কোণকের মধ্যে, সেই জন্য 3/1 আয়তন বাকি থাকে। তাহলে 3/1 হয় কোণকের আয়তন। তাহলে একটা সিলিন্ডারের আয়তন πr²h, আর একটা কোণকের আয়তন হচ্ছে 1/3 πr²h। এটা আমরা মনে রাখবো। কোণকের যে ভূমি আছে, ভূমিতেও একটা বৃত্ত আছে, এই ভূমিটার যে ক্ষেত্রফল আছে, এই ভূমির ক্ষেত্রফল হচ্ছে আমাদের πr²। আর এই যে বাঁকা যে পৃষ্ঠটা আছে, মনে করেন এই যে বাঁকা যে পৃষ্ঠ, আমি যদি একটা জন্মদিনের টুপির কথা চিন্তা করি, বাঁকা যে পৃষ্ঠটা আছে, এই বাঁকা পৃষ্ঠটার ক্ষেত্রফল, এটাকে বলে বক্রপৃষ্ঠের যে ক্ষেত্রফল, সেটার ফর্মুলা হচ্ছে πrl। সেটা কি জিনিস? এল কি জিনিস? এলটা হচ্ছে, দেখেন এইটা হচ্ছে বাঁকা, এই যে এই হেলানো যে তলটা আছে তার দৈর্ঘ্য, বাঁকা যে তলটা আছে তার দৈর্ঘ্য, এবং এই কোণকটা যে আছে তার উচ্চতাটা হচ্ছে h। মানে এটা যেহেতু উচ্চতা, তার মানে এখানে একটা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করা যাবে। পিথাগোরাসের উপপাদ্য কি? যে এটা যেহেতু সমকোণ, তার মানে এটা হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে অতিভুজের উপর স্কোয়ার, এই দুটো স্কোয়ারের সমান, তার মানে এল এর মান হবে আসলে √h² + r²। এটা আমরা মনে রাখবো। এল এর মান বের করার সিস্টেম হইতে পারে √h² + r²। ঠিক আছে, তাহলে এই দুইটা থেকে আমরা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল বের করার সিস্টেম হইল যে πr² প্লাস হচ্ছে πrl, এই দুটা যোগ করলে πr কমন যায়, তাহলে আসে r+l, πr × r+l, এটা চলে আসে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। একটা কোণকের কি চাইছে দেখেন, একটা কোণকের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার হলে এর হেলানো উচ্চতা কত? হেলানো উচ্চতা মানে এল এর মান বের করতে বলছে। হেলানো উচ্চতা মানে এইচ এর মান দেওয়া আছে, ব্যাসার্ধ মানে আর এর মান দেওয়া আছে। তার মানে এই অঙ্কটা আপনি যদি বুঝেন, ব্যাসার্ধ মানে আর, উচ্চতা মানে এইচ, হেলানো উচ্চতা মানে এল, তাহলে এল এর মান যে আমি পিথাগোরাসের সূত্র বললাম, এল সমান √h² + r², তার মানে এই সূত্র দিয়ে আমি এল এর মানটা বের করব। এইচ এর মান আসলে 12, তার মানে 12 উপর স্কয়ার প্লাস হবে 5 উপর স্কয়ার, অর্থাৎ 12 উপর স্কয়ার মানে 144 আর 5 স্কয়ার মানে 25, তার মানে হবে √169 মানে হচ্ছে 13। মানে ওই যে পিথাগোরাসের যে একটা 5 একটা যদি 12 হয় তাহলে তার একটা 13 হবেই,
ওটাও যে পিথাগোরাসে যে আমরা ত্রিভুজের সূত্রটাও পড়ছি সেটা। মানে বিষয়টা কি কি দেওয়া আছে দেখেন, বিষয়টা দেওয়া আছে এই এইচ এর ভ্যালু, এইচ এর ভ্যালু দেওয়া আছে 12, এই আর এর ভ্যালু দেওয়া আছে 5। আমাকে কিসের ভ্যালু বের করতে বলছে? হেলানো তল মানে এল এর ভ্যালু বের করতে বলছে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার, বুঝছি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, লাস্টের অঙ্ক, এটা শতকরার অঙ্ক, দরকার নেই এটা। তো আমি যেগুলো করালাম এগুলোর মধ্যেই এগুলো করলেই হবে, ঘনজ্যামিতি থেকে এগুলো করলেই হবে, ঘনজ্যামিতি থেকে। এখানে আরো কিছু বৃত্তকলা নিয়ে কোশ্চেন আছে, তো সেইটার জন্য আমরা একটা ক্লাস আলাদা করব। এই চ্যাপ্টারে বলতে, এই চ্যাপ্টার বলতে কি, পুরো জ্যামিতির পুরো অধ্যায়ে পরিমিতি কিন্তু আমি করাই ফেলছি একই সাথে। পরিমিতির এক্সট্রা কিছু অংশ, যেই অংশগুলা আমার ম্যাজিক ম্যাথ বইয়ে নাই, কিন্তু আপনি অনেক রিটেন পরীক্ষা দিতে গেলে কাজে লাগে, সেগুলো আছে কোথায়? ক্লাস 9-10-এর জেনারেল ম্যাথ বইয়ে। ক্লাস 9-10-এর যে জেনারেল ম্যাথ বই আছে সেইটার চ্যাপ্টার 16 একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার 16-এ আছে। এই চ্যাপ্টার 16-এর আলোকে, চ্যাপ্টার 16-এ অনেক কিছুই আছে যেটা আমি পড়াই ফেলছি, কিন্তু কিছু কিছু জিনিস আছে ইম্পর্টেন্ট কিন্তু আমি পড়াই নাই। যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট কিন্তু আমি পড়াই নাই সেটা নেক্সট ক্লাসে আমি করাবো। এটাই হবে আমাদের জ্যামিতির লাস্ট ক্লাস আর কি, জ্যামিতির লাস্ট ক্লাস হবে এটা। কথা কি বোঝা গেছে? আমার কথা কি বুঝতে পারছেন? কিছু কিছু জিনিস আছে যেটা আমি করাই নাই, মানে সেই জিনিসগুলা যেগুলো আর কি আলটিমেটলি আমাদের ম্যাজিক ম্যাথ বইয়ে নাই, সেই এক্সট্রা অংশগুলা বিভিন্ন পরীক্ষার, বিশেষ করে রিটেন পরীক্ষায় মাঝে মাঝে আসে, পরীক্ষা কঠিন হইলে মাঝে মাঝে পরীক্ষায় আসে, তাই আমি আপনাদেরকে শেখাবো। কথা কি বুঝেছেন? মেন্টাল অ্যাবিলিটির ক্লাস হবে কবে? মেন্টাল অ্যাবিলিটির ক্লাস হবে হচ্ছে আমাদের নেক্সট রবিবার থেকে, আমাদের শুরু হবে হচ্ছে বীজগণিত। রবিবার থেকে শুরু হবে হচ্ছে বীজগণিত। এই বীজগণিত পার্টটা এমনও আছে যে বীজগণিত পার্ট থেকে অনেকেই আমাদের ভর্তি হচ্ছে, অনেকেই নতুনভাবে শুরু করবে। এই বীজগণিত পার্ট শেষ হলে মেন্টাল অ্যাবিলিটিও আমি দিয়ে দিব। এই মেন্টাল অ্যাবিলিটির উপরে আমাদের 10টার মতো ক্লাস লাগে, করে দিব আমরা মেন্টাল অ্যাবিলিটি। পিলির জন্য মেন্টাল অ্যাবিলিটির যে ক্লাসগুলো দরকার, এবং তারপরে আবার রয়্যাল এডিশনের উপরে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, এগুলো আসলে আমাদের ক্লাস হবে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি? আচ্ছা, অপু বলছে যে শুধু রিটেনের জন্য কোনো কোর্স শুরু করবেন কিনা। আচ্ছা, অপু দীপু না, আচ্ছা নাম, আচ্ছা উনি বলছে যে কোনো জাস্ট রিটেনের জন্য আমার কোনো কোর্স আসলে আমি শুরু করব কিনা। আপনি এই কোর্সটাতে যে ভর্তি হয়েছেন, এই কোর্সটার মধ্যে আপনি ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন অনলি ফর রিটেনের জন্য ক্লাস দেয়া আছে। অনলি ফর রিটেনের জন্য ক্লাস, মানে আমি রেকর্ডেড ক্লাস, আগের একটা কোর্সের রেকর্ডেড ক্লাস স্ক্রিন শেয়ারে নিয়েছিলাম, সেটা দেয়া আছে। ওইটা দেখে দেখে আপনার প্রিপারেশন নিলে বিসিএস রিটেন কভার করবে, বিসিএস রিটেনটা পুরোপুরি কভার করবে। তাই আপনাকে আলাদা কোর্স করা লাগবে না, কারণ বিসিএস রিটেনের কোর্স করাতে গেলে মানে এখানে তো লাইভে তাও দেখা যায় যে 200-300 জন থাকে, কিন্তু রিটেনের কোর্স আলটিমেটলি কিছুদিন পরে ওরা সবাই রেকর্ডিংই দেখে, দেখা যায় যে 5-10 জনও থাকে না। এটা একটা খুবই বিরক্তিকর ইস্যু যে 10 জন 5 জন পড়তেছে আর আমি রিটেনের ক্লাস নিচ্ছি। তাই যেই ক্লাসগুলো নিয়েছি এটা আপনার ফ্রি দিয়ে দিচ্ছি সবাইকে। ওইটা দেখবেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে, মানে হোয়াটসঅ্যাপ বলতেছে, আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া আছে। এটাকে আলাদা কোনো কোর্সের জন্য দরকার নাই। ঠিক আছে, ক্লিয়ার? ত্রিকোণমিতির ক্লাস হবে ইয়ার পরে, ওই যে মেন্টাল অ্যাবিলিটির আগে বীজগণিতের পরে। বীজগণিতের মধ্যেই আমি ত্রিকোণমিতিকে রাখছি। ত্রিকোণমিতির ক্লাস হবে, সমস্যা নাই। ত্রিকোণমিতির ক্লাস হবে, তবে আগে বীজগণিত দিব তারপরে। মানে ব্যাপারটা কি, সহজ থেকে কঠিনে যাওয়া বেটার। যেমন সবচেয়ে সহজ পাঠ ছিল আমাদের পাটিগণিত,
তারপরে অনেক সময় জ্যামিতি করলাম, জ্যামিতির লাস্ট পার্টটা একটু কঠিন, ঘন জ্যামিতি তো কঠিন আছে, আগের পার্টগুলো সহজ ছিল। তারপরে আবার আমরা ইয়েতে যাব, বীজগণিতে যাব, বীজগণিতে সহজ পার্টগুলো আগে করব, বিন্যাস সমাবেশ পরের দিকে করব, তারপর বিন্যাস সমাবেশের পরে ত্রিকোণমিতি করব। এতে করে কি হয়, টেম্পোটা ঠিক থাকে। আবার মনে করেন বীজগণিতটা যে শুরু করতেছে সে বীজগণিতের পুরো পোর্শনটা নিয়ে কভার করলো, সমস্যা নেই, ঠিক আছে, ক্লিয়ার। স্যার এই কোর্স করলে কি বিসিএস রিটেন কভার হবে? বললামই তো, বিসিএস রিটেন কভার করতে হইলে ওয়েবসাইটে একটা রেকর্ডেড ক্লাস আছে বিসিএস রিটেনের জন্য। অন্যান্য চাকরি রিটেনটা আমার এই লাইভেই শেষ হবে, কিন্তু বিসিএস রিটেনে স্পেসিফিক জিনিস আছে, যেমন দ্বিতীয় দ্বিপদ, অনেক কিছু আছে যেগুলো জিনিস আর কি প্রিলিতে কোনোই কাজে লাগে না, অন্যান্য রিটেনও কাজে লাগে না। যেমন স্থানাঙ্ক জ্যামিতি একটা পার্ট আছে, এগুলো অন্যান্য জায়গায় কাজে লাগে না, সেই পার্টগুলো আপনাকে করতে হবে। যেমন হায়ার ম্যাথের, আবার ইন্টারমিডিয়েটের কিছু জটিল সংখ্যার অঙ্ক আছে, হ্যাঁ, বহুপদী, দ্বিপদী, এগুলো জিনিস আছে। তো সেই জিনিসগুলো আসলে এখানে মানে এই কোর্সের অন্তর্ভুক্ত না, ঠিক আছে, তো সেগুলোর দরকার নাই। স্যার বৃহস্পতি শুক্র শনি জ্যামিতি ক্লাস ক্লিয়ার করি। হ্যাঁ, আপনাদের কালকে যে ক্লাসটা হবে, কালকের ক্লাসের পরে আপনাদের এমনিতেই দেখা যাবে যে আপনি সময় পাবেন, যে ওই আমাদের যেহেতু শনিবারে আমি মানে আপনার আরো নতুন এক্সাম শুরু হবে, আর রবিবার থেকে আমাদের আসলে বীজগণিত শুরু হবে। তার মধ্যে যেগুলো ক্লাস করছেন এগুলো একটু রিভিশন দেন, তাতে করে আপনাদেরও সুবিধা হবে, ঠিক আছে, ওকে। বীজগণিতের সমীকরণ চ্যাপ্টারটা আগে করাবেন প্লিজ। সমীকরণ আগে করাবো কেন? পরীক্ষা কি চলমান? হ্যাঁ, পরীক্ষা চলমান আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আগামী ক্লাসে আরেকটা জিনিস হবে, ওই একজন বলছে পরিমাপের কিছু এক্সট্রা জিনিস আছে যেগুলো সহজ জিনিস, সেটা তো আমি এই চ্যাপ্টারের সাথে কিছু বলছি, কিন্তু একটু আমি গুছাই দিব ওই জিনিসগুলো। ওই যে মিলিসেন্টি, ডেসি, ডেকা, হেক্টর, কিলো। আর পরিমাপের মধ্যেও অনেকেই আবার পরিমাপের মধ্যে ওই অঙ্কগুলাও নিয়ে আসে। কোন অঙ্কগুলো বলেন তো? ওই যে রাস্তা চারপাশ দিয়ে, তো আপনার ওই যে বাগানের চারপাশ দিয়ে রাস্তা আছে, ওগুলো তো আমরা ত্রিভুজ চতুর্ভুজেই পড়ছি। এক্সট্রা যে পরিমাপের অংশ আছে, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এই জিনিসগুলো আমরা কালকে একটু দেখে নিব। কালকে ওইটা দেখার সাথে সাথে ওই চ্যাপ্টারটা দেখে নিব। আচ্ছা, ঠিক আছে। পরীক্ষা দিতে পারছি না, আমি গণিত কিছুই পারি না, বেসিক থেকে শুরু করতে চাই। ওকে, জি ভাই, সবকিছুই হবে। স্রোতের অনুকূল প্রতিকূল সম্পর্কিত ক্লাস হবে কিনা? স্রোতের অনুকূল প্রতিকূল তো আপনার ওই যে নদী নৌকা, মানে যারা নতুন ভর্তি হয়েছেন তাদের জন্য আপনি ওই পাটিগণিতের সাথে পাবেন ওটা। আর যারা আগে ভর্তি হয়েছিলেন, মনে করেন আগে পাটিগণিতও করছেন, তা পাটিগণিত তো দেওয়াই আছে। আমি নদী নৌকার অঙ্ক করাইছি না? নদী নৌকায় তো অনুকূল প্রতিকূলের অঙ্ক করাইছি, দেখেন ওখানে দেখলেই পাবেন। তো ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।